হচ্ছে তোমরা কনফার্ম করেছো আমাদের সেকেন্ড ক্লাস টেস্ট 9 জুন 10টা সকাল 10টায় হবে। ঠিক আছে সবাই? এটা চ্যাপ্টার 4 এর উপরে হবে। ওকে, সো এটা ঠিক রইলো। সেকেন্ড হলো তোমরা জুমে যখন লগ ইন করো, অনেকে দেখি তোমাদের যে লগ ইন আইডি যেটা দিয়েছো সেটা মানে আইদার শর্ট নেম দিচ্ছ বা অন্য কোনো কিছু দিচ্ছ, যে আমাকে তোমাদের খুঁজে বের করতে কষ্ট হয়। যার জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, সেটা হলো লগ ইন যেটা করবে সেটা হলো ফার্স্টলি রোল নাম্বার থাকবে এবং সেকেন্ডলি ফুল নেম থাকবে। ঠিক আছে, রোল নাম্বার পাশেই ফুল নেম। সো তোমরা যারা এইভাবে না আছো, প্লিজ চেঞ্জ ইট ইমিডিয়েটলি। সো এটা হলো সেকেন্ড ইনফরমেশন। আর থার্ড যেটা, আমি একটা ইউনিভার্সিটি থেকে একটা মেসেজ পেয়েছি, সেটা হলো তোমরা যারা এখনো এই কোর্সে রেজিস্ট্রেশন করোনি, ঠিক আছে, প্রবাবলি তোমাদেরকে আর ফার্দার কোনো চান্স দেওয়া হবে না লেট রেজিস্ট্রেশন করার জন্য, এবং বলা হয়েছে তোমাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়ার জন্য। সো যারা এই ক্লাসে রেজিস্ট্রেশন করো নাই তারা প্লিজ ডোন্ট কাম এগেইন। ঠিক আছে, কারণ তোমাদেরকে আর কোনো রেজিস্ট্রেশন দেওয়া হবে না, এই কোর্সটা নিতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। সো এই তিনটা ইনফরমেশনই তোমাদেরকে শেয়ার করার ছিল, আমি শেয়ার করলাম। সো প্লিজ অ্যাক্ট অ্যাকর্ডিংলি। ওকে, আমরা আমাদের আজকে ক্লাসে যাই। স্যার বলো। স্যার আমাদের স্যার 4th চ্যাপ্টারে স্যার 22 নম্বর ম্যাথটা স্যার একটু করে দিলে ভালো হতো স্যার। ও এখন 22 পর্যন্ত কেউই করতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, কালকে করে দেবো। আজকে একটু সময় কম, কালকে করে দেবো। কালকে যেহেতু 2টা ক্লাস আছে, কালকে করে দেবো। ওকে স্যার। ওকে, তাহলে আজকের থেকে আমরা থার্মোডায়নামিক্সের অ্যাপ্লিকেশন পার্টটা শুরু করব। আমরা বলেছিলাম যে থার্মোডায়নামিক্সকে দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা হলো ডেভেলপমেন্ট অফ প্রিন্সিপলস, থার্মোডায়নামিক প্রিন্সিপলস, যেটা আমরা গত 5টা চ্যাপ্টারে করেছি। আজকের চ্যাপ্টার থেকে আমরা সিস্টেম ওয়াইজ আমরা কিছু অ্যাপ্লিকেশন দিই। আজকের থেকে আমরা যেটা দেখবো সেটা হলো সলিউশন। সলিউশনকে আমরা মাল্টি কম্পোনেন্ট সিস্টেম হিসেবে ট্রিট করতে পারি, এন্ড এট দ্য সেম টাইম ইট ইজ এ হোমোজিনিয়াস সিস্টেম। কারণ আমরা জানি একটা সলিউশনে দুইটা ফেজ থাকে না, একটা সলিউশনে একটা ফেজ থাকে। সো দিজ আর মাল্টি কম্পোনেন্ট হোমোজিনিয়াস সিস্টেমস। এবং এটা আজকে আমরা শুধু এই সলিউশনের কম্পোজিশন নিয়ে কথা বলবো, এবং সেই কম্পোজিশনের কথা বলার সময় পার্শিয়াল মোলার প্রপার্টি বলে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি অফ সলিউশন আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। Okay, so today's lecture outcome would be at the end of this lecture, you should be able to understand and explain the importance and properties of solution. The solution কেন প্রয়োজন এবং তার কি বেসিক প্রপার্টিজ আছে সেটা। Then you'll be able to express how the composition of solution can be determined. Solution composition measure করার জন্য অনেকগুলো প্রপার্টিজ আছে, অনেকগুলো ওয়ে আছে, আমরা কোনটা পার্টিকুলারলি ফলো করি সেটা আমরা দেখব। Third হলো define, express and analyze the properties of partial molar property. So partial molar property কাকে বলে, এটা কি করে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা যায়, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা যায়, এবং এর কিছু বেসিক প্রপার্টিজ আছে, বেসিক ক্যারেক্টারিস্টিক আছে, সেগুলো নিয়ে আমরা দেখব। এন্ড লাস্টলি কি করে partial molar property বের করা যায়, ডিটারমিন করা যায়, বোথ ম্যাথমেটিক্যালি বোথ অ্যানালিটিক্যালি, আমরা সেটা দেখার চেষ্টা করব। ওকে, so these are the lecture outcomes we expect you'll be able to do at the end of this class. So সলিউশনের কথা যদি আমরা বলি, আমরা জানি যে যখন যেহেতু এটা বলা হয়েছে হেটেরোজেনিয়াস সিস্টেম, তার মানে আমরা প্র্যাকটিক্যালি যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করে থাকি, প্রায় সব ম্যাটেরিয়ালই সিঙ্গেল কম্পোনেন্ট ম্যাটেরিয়াল না। আমরা আয়রন কখনোই রেয়ারলি ইউজ করি, কখনোই ইউজ করি না ইনফ্যাক্ট বলা যেতে পারে, এক্সেপ্ট ভেরি স্পেশাল সার্কামস্ট্যান্সেস। আমরা যেটা ইউজ করি সবসময় আয়রন অ্যালয় ইউজ করি, অর্থাৎ এ মিক্সচার অফ ম্যাটেরিয়াল, মিক্সচার অফ এলিমেন্টস ইউজ করি। সো ইট কুড বি এ মিক্সচার অফ মেটালস, ইট কুড বি অ্যালয়, অর মিক্সচার অফ কম্পোনেন্টস, কম্পাউন্ড হতে পারে। ফর এক্সাম্পল সেরামিক্স, আমরা স্ল্যাগ যেটা কমনলি ইউজ করি যখন আমরা আয়রন মেকিং করি বা অন্য কিছু, glass for example. So either mixture of metal
or mixture of compounds, এই দুইটাই সাধারণত আমরা কমন ইউজ করি। নট পিওর মেটাল আমরা রেয়ারলি ইউজ করি। ফর এক্সাম্পল কন্ডাক্টিভিটি যদি মেজার করি বা কন্ডাক্টিভিটি পারপাসে যখন অ্যাপ্লাই করি তখনই আমরা হয়তো পিওর কপারের কথা চিন্তা করি, পিওর অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, আদারওয়াইজ পিওর অ্যালুমিনিয়াম আমরা রেয়ারলি ইউজ করি। ওকে, যখন আমরা তাহলে একটা মিক্স করি, একটার সাথে আরেকটা এলিমেন্ট মিক্স করি, মিক্স করার সময় দুই ধরনের ঘটনা ঘটে। একটা হলো আইদার দে টেন্ড টু বি রিমেইন অ্যাজ সেপারেটেড, আমরা যেটা বলি মিক্সচার, এবং এই মিক্সচারের ক্যারেক্টারিস্টিক্স আমরা ইয়েতে পড়েছি, ইন্টারমিডিয়েটে পড়েছি। এই মিক্সচার ক্যারেক্টারিস্টিক্স হলো একটা আরেকটা থেকে ইজিলি সেপারেট করা যায়, আমরা দেখে চিনতে পারি। যেমন সল্ট আর কি বলে, সল্ট না বলে আমি বলি বালি এবং কাদা যদি অন্য কিছু বলি এক্সেট্রা, যেখানে আমরা এ এবং বি দুইটা আলাদা সেপারেট করতে পারি, ফিজিক্যালি দেখে চিনতে পারি। So these are the mixtures. On the other hand, যখন এ সাথে বি মিক্স করি তখন আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো ইন্টিগ্রেটলি মিক্সড টু ফর্ম এ সলিউশন, ফিজিক্যালি মিক্সড টু ফর্ম এ সলিউশন, যেখানে এ কে বি থেকে আলাদা করা যায় না, তখন আমরা বলি একটা সলিউশন। ঠিক আছে, সো সলিউশন ফর্ম করতে পারে অথবা মিক্সচার ফর্ম করতে পারে। আরেকটা জিনিস ঘটে সেটা হলো দে ক্যান রিঅ্যাক্ট কেমিক্যালি উইথ ইচ আদার টু ফর্ম এ কমপ্লিট ডিফারেন্ট থিং। ফর এক্সাম্পল এ কম্পাউন্ড ফর্ম করতে পারে, ইন্টারমেটালিক কম্পাউন্ড ফর্ম করতে পারে, আয়রন কার্বাইড ফর এক্সাম্পল, সিলিকন ডাইঅক্সাইড ফর এক্সাম্পল, সিলিকন অক্সিজেন একসাথে মিক্স করে সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করে। সো দিস আর রিঅ্যাক্টিভ সিস্টেমস, দিস আর ডিফারেন্ট, ওইটা আমরা আলাদাভাবে আলাপ করব। আমরা আজকে পার্টিকুলারলি আলাপ করব যখন দে জাস্ট মিক্স উইথ ইচ আদার, transfer atoms and to form a single phase solution, non-reactive system. It is a multi-component homogeneous non-reactive system, যেটাকে আমরা বলছি সলিউশন। ওকে, তাহলে সলিউশনের ডেফিনেশন যদি আমরা দিতে চাই সেটা হলো a homogeneous phase solution is a homogeneous phase composed of two or more chemical substance, এবং যেখানে কনসেন্ট্রেশন মে বি ভ্যারিড উইদাউট প্রিসিপিটেশন অফ এ নিউ ফেজ। তার মানে একটা নতুন ফেজ টোটালি সেপারেট না হয়ে যাওয়া পর্যন্ত আমরা একটা আরেকটার সাথে মিক্স করতে পারি। পানিতে সুগার দিলে পরে যেটা হয়, যতক্ষণ পর্যন্ত না সুগার আলাদা হয়ে যায় প্রিসিপিটেড ফর্ম না করে, আমরা সুপার স্যাচুরেটেড সলিউশনের কথা বলি, তার আগ পর্যন্ত এটাই হলো সলিউশন সিঙ্গেল ফেজ। সো এখানে বেসিক্যালি ইন্টারমলিকুলার ইন্টারাকশন হয় কিভাবে সলিউশন ফর্ম করে, সেটা তোমরা ইন্টারমিডিয়েট পড়েছো বা কেমিস্ট্রিতে পড়েছো। So nearly all substance of metallurgical interest are solution. Steel is solution, solid solution. আমরা যখন স্টিল মেকিং করি তখনও সলিউশন। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি সেটা হলো সলিউশন। And thermodynamic property of solution are totally different from properties of single phase. তিনটা আলাদা প্রপার্টি, আমরা থার্মোডাইনামিক প্রপার্টির কথা যেহেতু বলছি, সো তিনটা পার্টিকুলার প্রপার্টি আমাদের অফ ইন্টারেস্ট। সেটা হলো এনার্জি চেঞ্জ করতে হচ্ছে, ফ্রি এনার্জি। আমরা অনেক ধরনের এনার্জির কথা বলেছি, আমরা মেইনলি এখানে ফ্রি এনার্জির কথা বেশি আলাপ করব। আর একটা এন্ট্রপির কথা আমরা চিন্তা করবো, যেহেতু মিক্সিং এর কথা বলা হয়েছে। আমরা এন্ট্রপি যখন ডিসকাস করেছিলাম তখন এন্ট্রপির সাথে মিক্সিং এর একটা রিলেশন করেছিলাম। এন্ট্রপি বাড়া মানে র্যান্ডমনেস বাড়ে, সো মিক্সিং বাড়ে। তো এই ধরনের কথা আমরা আলাপ করেছি। সো ফ্রি এনার্জি, এন্ট্রপি, এবং আরেকটা সেটা হলো যখন সলিউশন ফর্ম করি, যখন আমরা মিক্স করি তখন এনার্জিরও চেঞ্জ হয়। এনার্জি চেঞ্জ আমরা হিটের আদান প্রদান হয় তখন। তো হিট মেজার করার জন্য আমরা সাধারণত এনথালপি হিসাব করি। সো এই তিনটে প্যারামিটার নিয়ে আমরা পার্টিকুলারলি ইন্টারেস্ট হবো যখন আমরা থার্মোডাইনামিক্স এর থার্মোডাইনামিক প্রপার্টি নিয়ে আলাপ করবো সলিউশন। ওকে, এবং এই তিনটা প্রপার্টি আলাপ করার সময় আমরা আরেকটা প্রপার্টিকে ইন্টারঅ্যাক্ট করব, সেটা হলো অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিটা হলো কম্পোজিশনকে ডিনোট করা আরেকটা ওয়ে। এখন সলিউশন আইডিয়াল সলিউশন হতে পারে, নন আইডিয়াল সলিউশন হতে পারে। সো অ্যাক্টিভিটি এখানে চলে আসে, আমরা এটা পরে দেখব। সো কম্পোজিশন অফ সলিউশন, এটা মেজার করার জন্য কি কি উপায় আছে? নানাবিধ উপায় আছে, যেমন নাম্বার অফ মোলস। আমরা এ কয় মোল এ নিলাম, কয় মোল বি নিয়ে একটা মিক্স সলিউশন বানালাম, আমরা সেটাকে দিয়ে নাম্বার অফ মোলস ইউজ করতে পারি, যেটা এন দিয়ে রিপ্রেজেন্ট করে। সো কম্পোনেন্ট কে এর জন্য এন কে হতে পারে। এবং আরেকটা আছে মোল ফ্র্যাকশন। সো 5 মোল এ এবং 2 মোল এ এবং 3 মোল এ বি নিয়ে যদি আমি একটা মিক্সচার ফর্ম করি, তাহলে পরে মোল ফ্র্যাকশন হতে পারে যে ওই 2 মোল কে টোটাল মোল দিয়ে ভাগ করলে পারে। সো x would be equal to nk divided by total number of mole, যেটাকে nt বলা হচ্ছে। সো নাম্বার অফ মোল বা মোল ফ্র্যাকশন, দিস ইজ ওয়ান ওয়ে অফ
measuring or determining composition of solution. Then another one is metal resistor, যেটা প্রেফার করে সেটা ওয়েট পার্সেন্টেজ। ভেরি সিম্পল, আমরা জাস্ট কত কেজি মিক্স করছি, ওয়েট পার্সেন্টেজ সেটা একটা আছে। দেন কেমিস্টরা আরো দুটো জিনিস নিয়ে ডিল করে পার্টিকুলারলি, সেটা হলো মোলারিটি আর একটা হলো মোলারিটি। মোলারিটি গ্রাম মোলস 100 গ্রাম সলিউশনের মধ্যে কতটুকু আছে, আর মোলারিটি হলো গ্রাম মোলস 1 লিটার সলিউশনে কতটুকু আছে। ঠিক আছে, সো এই দুটা আমরা খুব একটা ইন্টারেস্টেড না, আমরা সাধারণত আইদার নাম্বার অফ মোলস অর মোল ফ্র্যাকশন অথবা ওয়েট পার্সেন্টেজ, এই দুইটা নিয়ে মেটালজিস্টরা পার্টিকুলারলি ইন্টারেস্টেড থাকে। ওকে, সো এখানে মানে নাম্বার অফ মোলস থেকে ওয়েট পার্সেন্ট থেকে মোল থেকে ওয়েট পার্সেন্ট এগুলো চেঞ্জ করার জন্য কেমিস্টরা খুব সুন্দর একটা নোমোগ্রাম ইউজ করে। এটা একটা নোমোগ্রাম, আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা দেখাই। সেটা হলো এখানে বলা হচ্ছে সলিবিলিটি অফ নেপথালিন ইন বেনজিন at 20 degrees centigrade is 34.3 weight percentage। তার মানে যেটা বলা হচ্ছে বেনজিনের মধ্যে নেপথালিন দিয়েছে 34.3 weight percentage, সো এটা মোল ফ্র্যাকশন কত হবে, তার মানে ওয়েট পার্সেন্টকে মোল ফ্র্যাকশনে ক্যালকুলেট চেঞ্জ করা। আমরা এখানে ফর্মুলা দিয়েছি, ওখান থেকেও বের করতে পারি, এখানে ইজিলি এটা ক্যালকুলেট করা যায়। সেটা হলো ফার্স্টলি কিভাবে করা যায়, যে নেপথালিন এবং বেনজিন এই দুইটার মলিকুলার ওয়েট খুঁজে বের করতে হবে। সো নেপথালিনের মলিকুলার যদি M2 হয়, সো দিস ইজ M2, এটা হলো 128, আর একটা হলো বেনজিন সেটা হলো 78 M1, সো এটা 78। সো এই দুইটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করলাম, যোগ করলে পরে এটা হলো রেশিও অফ M2 বাই M1 পাওয়া গেল, এবং তারপরে ওয়েট পার্সেন্টেজ যেটা দেওয়া হয়েছে সেই ওয়েট পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে এখান থেকে বের করতে হবে, হুইচ ইজ ইকুয়াল টু 34.3%, সেটা এখানে পাওয়া গেল। তো এখান থেকে এই রেশিওটা যোগ করলে পরে এই 4 এর মধ্যে মোলার রেশিও পাওয়া যাবে, হুইচ ইজ ইকুয়াল টু 0.24, সো x2 is equal to 0.24. So this is very easy way rather than any calculations, আমরা weight percentage কে mole fraction কে weight percentage কে কনভার্ট করতে পারি। এনিওয়ে আমরা এটা একটু ইউজ করব না, আমাদের জন্য মোর ইন্টারেস্টিং যেটা সেটা হলো পার্শিয়াল মোলার প্রপার্টি। এই শব্দটা কেন আসলো? How can we express molar properties of a component in solution? মনে করো যদি আমরা পিওর ম্যাটেরিয়ালের কথা চিন্তা করি, লেটস সে 1 মোল অফ অক্সিজেন, তার ভলিউম যদি V1 হয় বা V হয়, 2 মোল অক্সিজেন কত হবে? V2। ভেরি সিম্পল। তো পিওর কম্পোনেন্টের বেলায় যে কোনো প্রপার্টি 1 মোলের জন্য যা 10 মোলের জন্য তার 10 গুণ হবে। ভেরি সিম্পল। সো এখানে আমরা এই ধরনের, যেহেতু এখানে ভলিউমের কথা বলেছি, সো মোলার ভলিউম would be equal to total volume divided by number of mole, অথবা total volume would be equal to molar volume multiplied by number of mole. সো 1 মোলের জন্য যা হবে 2 মোলে তার ডাবল হবে, 3 মোলে তার 3 গুণ হবে, and so on। ঠিক আছে, তো এখানে একটু খেয়াল করো, সিম্পল ভি যদি ইউজ করি তার মানে এটা মোলার ভলিউম, 1 মোলের ভলিউম, আর এখানে একটা প্রাইম যদি ইউজ করে থাকি তাহলে এটা হবে টোটাল ভলিউম। ঠিক আছে, টোটাল ভলিউম, যত মোল আছে সবগুলোর ভলিউম। ওকে, what is the molar volume of each component present in solution? Now একটা জিনিস চিন্তার ব্যাপার আছে, সেটা হলো ওকে আমার 1 মোল 1 মোলার ভলিউম অফ সলিউশন আছে, 1 মোল সলিউশন আছে, সেখানে আমি সলিউশনের মধ্যে মনে করো A আছে, B আছে, C আছে, এটসেট্রা এটসেট্রা। এখন A যতটা আছে সেটা যদি আমি ডাবল করি অথবা ভলিউম টোটাল যদি ডাবল করে দেই, তাহলে আগে যে এর ভলিউম যা ছিল সেটা কি ডাবল হয়ে গেল? আবার বোঝার চেষ্টা করো, মনে করো একটা সলিউশন আছে, লেটস সে 10 সিসি। 10 সিসি সলিউশনের মধ্যে A আছে, B আছে, C আছে, এটসেট্রা এটসেট্রা। এখন আমি এই টোটাল ভলিউমটা 20 সিসি করে দিলাম। এটার মানে কি এর যা ভলিউম যা ছিল ইন দা সলিউশন, এখন এই ভলিউমটা ডাবল হয়ে গেল? জি স্যার। এটা হয় না, সলিউশনে এটা হয় না। ঠিক আছে, পিওর মেটালের বেলায়, পিওর এলিমেন্টের বেলায় এই ঘটনাটা ঘটে। আমি কলমটা বের করি। ওকে, সো পিওর ম্যাটেরিয়ালের বেলায় এই ঘটনা ঘটে, অর্থাৎ 1 মোলের যা ভলিউম 2 মোলের তা ভলিউম ডাবল। কিন্তু সলিউশনের বেলায় ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের প্রপার্টিটা এরকম ডাবল ট্রিপল এটসেট্রা হয় না, এটা চেঞ্জ হয়ে যায়।
তার মানে 1 মোল সলিউশনের জন্য বা 1 সিসি সলিউশনের এর যা ভলিউম 2 সিসি সলিউশনের এর ভলিউম ডাবল না, ঠিক আছে। এবং সেইটা ইন্ডিকেট করা যায় বা এটা মেজার করার জন্য আমরা একটা মেথড ইউজ করতে পারি, যেটা মনে করো we can measure this by adding a very small quantity of a component in solution without significantly altering the overall composition and then converting the measured change in volume to 1 mole of component. তার মানে এখানে আমরা এক্সপেরিমেন্ট করতে একটা ইমাজিনারি এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি, সেটা হলো যে একটা সলিউশন আছে, সেই সলিউশনের মধ্যে আমরা সলিউশনের ভলিউম জানা আছে, এখন আমরা এই এ কম্পোনেন্টের কিছু অ্যাড করলাম, ভেরি স্মল অ্যামাউন্ট অ্যাড করলাম যাতে ওভারঅল কম্পোজিশন চেঞ্জ হয়। এখন যদি আমরা এই টোটাল ভলিউমটা চেঞ্জ যদি ক্যালকুলেট করতে পারি এবং সেইটাকে নাম্বার অফ মোল অফ এ রেসপেক্টে যদি ডিফাইন করতে পারি, তাহলে আমরা ওভারঅল ভলিউম অফ এ বের করতে পারবো। ম্যাথমেটিক্যালি কিভাবে করি সেটা একটু এক্সপ্লেন করি। ওকে, ফর এ মাল্টি কম্পোনেন্ট সিস্টেম আমরা জানি ভি ইজ এ ফাংশন, মনে আছে ভি ডিভি ইজ ইকুয়াল টু ভি আলফা ডিটি মাইনাস ভি বিটা ডিপি। সো তার মানে ভি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার। এখন যেহেতু এটা মাল্টি কম্পোনেন্ট সিস্টেমের কথা বলছি, সুতরাং মাল্টি কম্পোনেন্ট গুলোও চলে আসবে, সো নাম্বার অফ মোলটাও ভেরিয়েবল এখানে হচ্ছে। সো ভি ইজ এ ফাংশন অফ নট অনলি টেম্পারেচার প্রেসার বাট অলসো যতগুলো কম্পোনেন্ট আছে প্রত্যেকটা নাম্বার অফ মোল। সো মনে করো সি সংখ্যক কম্পোনেন্ট যদি থাকে, তাহলে N1 N2 N3 এটসেট্রা এই সবগুলোর উপরে ডিপেন্ড করে এই ভলিউম। সো ভলিউম ইজ এ ফাংশন অফ অল দিস ভেরিয়েবলস। এখন এটাকে যদি আমি মনে করো ডিফারেনশিয়াল ফর্মে লিখি, তাহলে কি পাওয়া যাবে? বুঝতে পারো স্যার এই ভলিউমটা কি গ্যাস নাকি সলিড? এনিথিং আমরা জাস্ট এটাকে কোনো ফেজের মধ্যে না রেখে আমরা ইন জেনারেল বলতেছি, ঠিক আছে। ইট কুড বি লিকুইড হতে পারে, সলিউশন ইট কুড বি লিকুইড, যাই দেই বি যা দেই এটা একটা সলিউশনের লিকুইড সলিউশন হতে পারে, সলিড সলিউশন হতে পারে। ফরগেট অ্যাবাউট সলিড লিকুইড গ্যাস, আমরা ইন জেনারেল বলছি। যেমন একটা মাল্টি কম্পোনেন্ট সলিউশন আছে, সেই সলিউশনের যদি ভলিউম যদি ক্যালকুলেট করতে চাই, ভলিউম ইজ এ ফাংশন অফ temperature, pressure and the composition বলতে এখানে নাম্বার অফ মোলস অফ দ্য রেসপেক্টিভ কম্পোনেন্টস। এই সবগুলো রেসপেক্টে যদি আমি ভলিউমকে ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিভি উড বি ইকুয়াল টু, দেখো প্রত্যেকটা এই জিনিসগুলো বুঝতে পারা যায়, যত করে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবল রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি এবং অন্য ভ্যারিয়েবল গুলোকে কনস্ট্যান্ট হচ্ছে। সো প্রথমে যদি টি দিয়ে ডিফারেন্সিয়েট করি, তাহলে ডেল ভি প্রাইম, এখানে প্রাইম থাকবে, ডেল ভি বাই ডেল টি টেকিং পি এন্ড অল দিস কম্পোজিশনস, all these components are constant. So nj বলতে মিন করা হচ্ছে বাকি সবগুলোকে কনস্ট্যান্ট ধরা হচ্ছে dt। del v prime by p দিয়ে যদি করি, del v by del p টেম্পারেচার কনস্ট্যান্ট এন্ড নাম্বার অফ মোলস বাকি সবগুলো কনস্ট্যান্ট dp। আর এখানে যেটা করতেছি টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট হবে, n1 দিয়ে করতেছি, সো n1 এখানে চলে, বাকি যা আছে সবগুলো কনস্ট্যান্ট n2 n3 আপ টু nc পর্যন্ত। এখানে n2 দিয়ে করেছি, pt n1 n3 etc সব। সো এইখানে টোটাল সি সংখ্যক প্যারা নাম্বার অফ টার্মস চলে আসবে। সো দিস ইজ দ্য টোটাল। আমরা ডিফারেন্সিয়েট করলাম, কেন ডিফারেন্সিয়েট করলাম? আমরা ভলিউমের ইনফাইনিটেসিমাল চেঞ্জ ক্যালকুলেট করছি, ঠিক আছে। এখন এটাকে একটু সংক্ষেপে যদি লিখি, এই দুইটা টার্ম তো আছেই, বাকি টার্ম গুলোকে একটা সিঙ্গেল টার্মের মধ্যে আনতে চাই, সামেশন ফর্ম, ঠিক আছে। কি হলো, এটা থাকলো এটা থাকলো, এখানে যেটা করছি ডেল ভি বাই ডেল এন কে দেওয়া হলো, এখানে কে কুড বি 1 2 3 4 এটসেট্রা সি পর্যন্ত। এখানে কিভাবে লেখা দেখো, এন যে মানে হলো টোটাল, বাকি সবগুলা নট ইকুয়াল টু এন কে মানে এন কে বাদে বাকি সবগুলা কনস্ট্যান্ট। এন কে কোথা থেকে আসলো, যেটা দিয়ে ডিফারেন্সিয়েট করছি। সো এটা যদি ওকে ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে এখানে 2 3 4 বাকি সবগুলা কনস্ট্যান্ট হবে। এটা যদি 2 হয় তাহলে 1 3 4 বাকি। তার মানে এই যেটা দিয়ে ডিফারেন্সিয়েট করছি সেই নাম্বার অফ মোলটা বাদে বাকি সব নাম্বার অফ মোল গুলা কনস্ট্যান্ট। সো এই প্যারামিটার দিয়ে সেটাই মিন করে। ওটা কেন কনস্ট্যান্ট, মানে ওটা বাদে কেন স্যার? কারণ তুমি কোন যেটা দিয়ে ডিফারেন্সিয়েট করবা সেটা তো কনস্ট্যান্ট রাখতে পারো না, তাই না? সেটা বাদে বাকি সব কনস্ট্যান্ট। তুমি টেম্পারেচার ডিফারেন্সিয়েট করছো, বাকি সব ভেরিয়েবল কনস্ট্যান্ট করতে হবে, এটাই তো নিয়ম, তাই না? যদি মনে করো এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াই ভেরিয়েবল হয়, তাহলে ডিএক্স দিয়ে ডিফারেন্সিয়েট করবা, ওয়াই কনস্ট্যান্ট রাখবা, ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করবা, এক্স কনস্ট্যান্ট হবে, তাই না? সেখানে সেটাই করা হয়েছে। তো এখন এই যে
কোএফিশিয়েন্ট যেটা আছে অফ dn, এই কোএফিশিয়েন্টটাকে একটা নাম দেওয়া হয় বি বার কে, বি বার কে। তো এই টোটাল টার্মটা হলো ভি বার কে, এবং কে ইজ ইকুয়াল টু হলো আমরা জানি 1 থেকে সি পর্যন্ত যতগুলো নাম্বার অফ মোল আছে, যতগুলো মোল আমরা এখানে অ্যাড করছি, যতগুলো কম্পোনেন্ট আমরা অ্যাড করছি। তো কে ভ্যারি করছে 1 থেকে সি পর্যন্ত। সো এটা ইট কুড বি এনিথিং। সো ভি বার কে হলো কোএফিশিয়েন্ট অফ ডিএন, এবং এই ভি বার কে টাকে বলে পার্শিয়াল মোলার। এখানে যেহেতু ভলিউমের কথা বলা হয়েছে, সো ইট ইজ পার্শিয়াল মোলার ভলিউম অফ কম্পোনেন্ট এখানে কে। তার মানে সলিউশনে যদি কোনো একটা কম্পোনেন্টের প্রপার্টি মেজার করতে চাই, তাহলে আমরা পার্শিয়াল মোলার প্রপার্টি ক্যালকুলেট করব, ঠিক আছে। এবং পার্শিয়াল মোলার প্রপার্টি কাকে বলে, সেটা হলো চেঞ্জ ইন, যদি ভলিউমের কথা পার্শিয়াল মোলার ভলিউম যদি বলি, তাহলে change in volume with respect to change in number of moles of that component, taking other variables as constant. So it represents the rate of change in volume with respect to addition of substance K. এবং এটা equal to হলো, যদি আরো ডিটেল বলি, increase in volume, increase or decrease হতে পারে, এখানে চেঞ্জ বলাটা মনে বেটার হতো, equal to change in volume resulting the addition যেহেতু বলা আছে সেখানে ইনক্রিজ মনে হয় ঠিকই আছে, addition of 1 mole of K to an infinite amount of solution. Infinite amount of solution কেন বলা হলো, আমরা একটা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম উইদাউট চেঞ্জিং দ্য ওভারঅল কম্পোজিশন। তার মানে এটা যদি একটা যদি বাল্ক অ্যামাউন্ট না হয়, তাহলে 1 মোল বা 2 মোল দিলে পরে কম্পোজিশনের চেঞ্জ হয়ে যাবে। যদি ছোট হয়, লেটস সে টোটাল 10 সিসি সলিউশন, তার মধ্যে 1 মোল যদি দাও, ভলিউম চেঞ্জ হয়ে যাবে, কম্পোজিশন চেঞ্জ হয়ে যাবে। সো একটা ইনফাইনাইট অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি আছে, যেখানে আমি 1 মোল এ অ্যাড করলাম, এবং 1 মোল এ অ্যাড করার পরে ভলিউমের যে চেঞ্জ হলো সেটা ক্যালকুলেট করলাম, এবং সেটাই হলো পার্শিয়াল মোলার ভলিউম অফ কম্পোনেন্ট কে। তো খেয়াল করো, তাহলে আমরা তিনটা ওয়েতে এক্সপ্রেস করছি যে কোনো একটা প্যারামিটার। আমরা এখানে কলমটা যদি দেই ফর দ্য টাইম বিং, পেন, ওকে। সো ফার্স্টলি আছে হলো একটা শুধু ভি রেসপেক্টে যদি বলি ভি, তারপরে আমরা আরেকটা পেয়েছিলাম ভি প্রাইম, তারপরে আরেকটা পেলাম হলো ভি বার কে। সো এই তিনটা জিনিস কোনটা একটা আরেকটা থেকে ডিফারেন্সিয়েট করার প্রয়োজন। ভি হলো সলিউশনের প্রপার্টি, ঠিক আছে, প্রপার্টি অফ সলিউশন অফ 1 মোল। এটা মোলার ভলিউম, 1 মোল সলিউশনের ভলিউম হলো ভি, আর এটা হলো টোটাল ভলিউম অফ সলিউশন। যতগুলো নাম্বার অফ মোল আছে, যদি 10 মোল হয় সলিউশন, টোটাল সলিউশনের নাম্বার অফ মোল, তাহলে পরে তার টোটাল ভলিউম হলো ভি প্রাইম। ভি প্রাইম দিয়ে মিন করা হয় টোটাল প্রপার্টি বা ইন্টিগ্রাল প্রপার্টি। ইন্টিগ্রাল বলতে টোটাল মিন করা হয়। সো ইন্টিগ্রাল ভলিউম অর টোটাল ভলিউম অফ সলিউশন, এটাকে এক্সপ্রেস করতে গেলে ভি প্রাইম দেওয়া হয়। সো এই দুইটা হলো সলিউশনের প্রপার্টি, ঠিক আছে। এটা হলো মোলার প্রপার্টি অফ সলিউশন, তার মানে 1 মোল সলিউশনের ভলিউম। এটা হলো টোটাল নাম্বার অফ মোল সলিউশনের ভলিউম। আর এই বারকে বার দিয়ে যদি ডিনোট করি, তাহলে এটাকে বলে ভলিউম অফ কম্পোনেন্ট কে ইন দ্য সলিউশন। সলিউশনের মধ্যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের ভলিউম কত। সো এটা তাহলে এক্সপ্রেস করার সময় দুইটা জিনিস অবশ্যই দিতে হবে। কোন কম্পোনেন্টের সেটা সাফিক্স হিসেবে দিতে হবে, এবং বার দিতে হবে ইন্ডিকেট করার জন্য যে এটা পার্শিয়াল প্রপার্টি। তো পার্শিয়াল প্রপার্টি ইন্ডিকেট করার জন্য উপর একটা বার দিতে হবে, আর কে দিতে হবে। কে ইট কুড বি 1 2 3 4 এটসেট্রা, যে কোনো কিছু হতে পারে, এক্স ওয়াই জেড এ বি সি, যে কোনোটা হতে পারে। তার মানে কোন কম্পোনেন্টে সেটা ওখানে বলতে হবে এবং বার দিয়ে ডিজিগনেট করতে হবে। সো এটা হলো পার্শিয়াল মোলার প্রপার্টি। পার্শিয়াল মোলার, এটাও মোলার প্রপার্টি, তার মানে 1 মোলের জন্য পার্শিয়াল মোলার প্রপার্টি অফ কম্পোনেন্ট কে, এটা হলো টোটাল ভলিউম অফ টোটাল প্রপার্টি অফ সলিউশন, এটা হলো মোলার প্রপার্টি অফ সলিউশন। সো 3 ওয়ে we can express any thermodynamic property. It could be energy হতে পারে, it could be E হতে পারে, it could be entropy হতে পারে, anything, যে কোনো থার্মোডাইনামিক প্রপার্টিকে তাহলে আমরা এই 3 ভাবে এক্সপ্রেস করব ইন সলিউশন। সলিউশনের কোনো কথা যখন আমরা ডিল করব, তখন এই 3টা ওয়েতে এক্সপ্রেস করব, এবং 3টা ওয়ে ডিফারেন্ট মিনিং আছে। ওকে, সো দিস ইজ আওয়ার ইকুয়েশন। এটাকে যদি এখন আবার সরি এতে চলে যাই,
সো আমরা এটাকে আরো সিম্পলিফাইড যদি করি, এটাকে আমরা যদি এম হিসেবে ধরি, এটাকে এন হিসেবে যদি ধরি, এবং এটাকে আমরা ভি বার কে আমরা ধরেছি। সো এটাকে জেনারেলাইজ করছি এখন, ভলিউম না ধরে এনি প্রপার্টি জেড আমরা বলি, আমরা সাধারণত থার্মোডাইনামিক প্রপার্টিকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এনি থার্মোডাইনামিক প্রপার্টি জেড is equal to dz bar, sorry বার না, প্রাইম, টোটাল প্রপার্টি ইন্ডিকেট করার জন্য dz prime is equal to m dt plus n dp plus এটা হলো dz z bar k dn k, k হলো 1 থেকে শুরু করে c পর্যন্ত। এখানে একটা লেখার একটু ভুল হয়েছে, k টা সাধারণত ছোট হাতের k হয়, বড় হাতের k সবসময় টেম্পারেচার কেলভিন ইন্ডিকেট করার জন্য, আর ছোট কে এটা সাধারণত নাম্বার অফ কম্পোনেন্ট এখানে যেটা বলা আছে। সো দিস ইজ দ্য আইডিয়াল কেস। সো স্মল কে হবে এটা। তাহলে পরে আমাদের ওভারঅল ইকুয়েশন যেটা দাঁড়ালো dz bar of any property of solution, total property of solution is equal to m dt plus n dp plus partial molar property of component k multiplied by dnk এবং এর summation of all components. So this is the overall equation of variable z in differential form, এবং z bar k is equal to হলো delta del z by del nk, pressure, temperature, এবং nz not equal to nk. So এটা হলো তার partial molar property mathematical definition. পরীক্ষার মধ্যে মাঝে মাঝে 5 মার্কে একটা কোশ্চেন আসে, explain the concept of partial molar property. ঠিক আছে, তো তোমাকে ইনিশিয়ালি আমরা যেখান থেকে শুরু করেছি, সো এখান থেকে শুরু করে তোমাকে এই ডেরিভেশনটা করে এবং ফাইনালি এই ইকুয়েশন পর্যন্ত আনতে হবে, এবং এই লাইনটা অবশ্যই বলতে হবে। সো এটা হলো অ্যাকচুয়াল ডেফিনেশন অফ পার্শিয়াল মোলার প্রপার্টি, আর এইটা হলো ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ পার্শিয়াল মোলার প্রপার্টি। তো আগেরটা হলো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, এটা হলো ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন। তো এইটা কি লিখতে পারবা? কেউ কি ট্রাই করবা? জাস্ট এটা রেসপেক্টে, জাস্ট এটা যেভাবে লিখলাম, এখানে partial molar property, partial molar gives energy of component A and B, component of A in the AB binary solution. কেউ লিখতে পারবা? So gives energy কি দিয়ে লেখে? H ts H minus ts H minus T দেবে। Just gives energy সিম্বলটা কি? জি 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 জি। So তাহলে আমাদের এই ফর্মে যদি লিখি তাহলে এটা হবে হলো জি বারে ওকে, জি বারে, ফাইন। তো জি বার এ হলো, এটা সমান সমান কি হবে? ডেল জি প্রাইম ডেল জি প্রাইম ডিভাইডেড বাই ডেল এন এ। ইয়েস, ডেল এন এ। তারপরে ওই পাশে কি দিব? প্রেসার, টেম্পারেচার, এনবি। ওকে, ফাইন, এক্সেলেন্ট এক্সেলেন্ট। যেহেতু এখানে বাইনারি বলা হয়েছে, শুধু দুইটাই আছে, এ এবং বি, এ দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, বিটা কনস্ট্যান্ট হলো। সো দিস ইজ পার্শিয়াল মোলার গিভস এনার্জি অফ কম্পোনেন্ট এ। এক্সেলেন্ট, ঠিক আছে। সো নাও জেনারেল মোলার, ইয়েস স্যার পার্শিয়াল মোলার প্রপার্টি স্যার এই যে ফিজিক্যাল সংজ্ঞাটা কিভাবে আনা হয়েছে স্যার? ম্যাথমেটিক্যাল ডেফিনেশন থেকে তো মানে এরকম কিছু বলা যায় না। ফিজিক্যালটা আমরা যেটা বললাম যে পার্শিয়াল মোলার প্রপার্টি হলো যে আমরা একটা হিউজ কোয়ান্টিটি অফ টেক্স সলিউশন নেওয়ার পরে সেই কম্পোনেন্টের মধ্যে যদি 1 মোল এ দেই বা 1 মোল কম্পোনেন্ট কে দেই উইদাউট চেঞ্জিং দ্য ওভারঅল কম্পোজিশন, তাহলে সলিউশনে ভলিউম যা চেঞ্জ হবে সেটাকে যদি নাম্বার অফ মোল যদি এক আছে, ঠিক আছে, সো টোটাল চেঞ্জ ইন ভলিউম উড বি ইকুয়াল টু দ্য পার্শিয়াল মোলার ভলিউম অফ দ্যাট কম্পোনেন্ট। সো ইন জেনারেল যদি বলি যে একটা হিউজ কোয়ান্টিটি অফ সলিউশনের মধ্যে
যদি আমি 1 মোল না বলে যদি আমি বলি যে একটা কিছু অ্যামাউন্টের এ দিলাম, এ দেওয়ার পরে এমন ভাবে দিলাম যাতে করে ওভারঅল কম্পোজিশন চেঞ্জ না হলো, তখন আমরা যদি যে কোনো একটা প্রপার্টি ডিটারমিন করি এবং সেই প্রপার্টিকে যদি তাইলে টোটাল নাম্বার অফ মোল যতটুকু আমি অ্যাড করেছি অফ এ সেটা যদি ভাগ করি, তাইলে যে চেঞ্জ ইন জেড পাওয়া গেল সেটাকে বলে পার্শিয়াল মোলার প্রপার্টি অফ কম্পোনেন্ট কে। এটা হলো ফিজিক্যাল, আর এটাকে আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করব। ওকে, এখন মোলার প্রপার্টির অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, ইনফ্যাক্ট 5টা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা যদি চেক করি। নাম্বার 1 হলো total property of solution is the weighted sum of partial molar property। ঠিক আছে, weighted sum বলতে মিন করা হচ্ছে যে কম্পোনেন্ট 1 এর যতগুলো মোল আছে সেটা দিয়ে গুণ করব তার পার্শিয়াল মোলার প্রপার্টিকে, নাম্বার অফ মোল অফ কম্পোনেন্ট 2 কে গুণ করব তার মোলার প্রপার্টি দিয়ে, এইভাবে টোটাল যোগফল যেটা হবে সেটাই হবে হলো total property of the solution. So total property of the solution is the weighted sum of the partial molar properties. এখন এই z বার z প্রাইম সমান সমান আমরা এটা পেলাম। এখন এটাকে যদি আমি টোটাল নাম্বার অফ মোল দিয়ে ভাগ করি, তার মানে এটাকে যদি আমি nt দিয়ে যদি ভাগ করি এবং এখানেও যদি nt দিয়ে ভাগ করি, তাহলে পরে কি দাঁড়াচ্ছে, আমরা যে জানি টোটাল প্রপার্টিকে নাম্বার অফ মোল দিয়ে ভাগ করলে পরে মোলার প্রপার্টি পাওয়া যাবে। সো এটা পাওয়া গেল। আর এইখানে nk কে যদি টোটাল n দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো xk, তাই তো? মানে নাম্বার অফ মোলকে যদি আমি টোটাল মোল দিয়ে ভাগ করি তাহলে মোল ফ্র্যাকশন পাওয়া যায়। তাহলে মোলার প্রপার্টি অফ সলিউশন উড বি ইকুয়াল টু ওয়েটেড সাম, এবং ওয়েটেড সাম মানে এখানে হলো মোল ফ্র্যাকশন, ওয়েটেড সাম অফ পার্শিয়াল মোলার প্রপার্টি। সো এটা হলো আমাদের পার্শিয়াল মোলার প্রপার্টির একটা ক্যারেক্টারিস্টিক। তার মানে পার্শিয়াল মোলার প্রপার্টিকে যদি আমি নাম্বার অফ মোল দিয়ে গুণ করে সবগুলা যোগ করি তাহলে টোটাল প্রপার্টি পাই। এখন যদি এটাকে ডিফারেন্সিয়েট করি কমপ্লিট ডিফারেন্সিয়েট মানে যে ভেরিয়েবল আছে সবগুলো যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে ডিজেড পাবো, সেটা পাচ্ছি ডিজেড। আর এখানে জাস্ট এটা বাদ দেই, এটাকে আমি কমন রাখি, কমন রেখে শুধু এটাকে ডিফারেন্সিয়েট যদি করি, এটা কমন রাখলাম, তো এটা এখানে থেকে গেল। আর এখানে দুইটা টার্ম আছে, সো দুইটা টার্মের যোগফল হবে। সো x কে dz বার কে আর একটা হলো z বার কে dx কে। ঠিক আছে, দুইটা টার্ম আছে, দুইটা টার্মের ডিফারেন্সিয়াল, আরেকটা টার্ম রয়ে গেল। সো এটা হলো আরেকটা প্রপার্টি। সো ডিফারেন্সিয়েট করলে পরে আমরা এটা পাবো। সো এখন আমাদের এই this is our general equation। এখন যদি একটা স্পেশাল কেস টেম্পারেচার প্রেসার যদি কনস্ট্যান্ট করি, so this is general equation of total property in terms of partial molar property। এখন এটাকে যদি আমি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে রাখি তাহলে এটা বাদ চলে যাবে, বাদ চলে গেলে শুধু থাকবে dz প্রাইম would be equal to just এই পার্টটা থাকবে। এবং এটাকে এগেইন যদি আমি নাম্বার অফ মোল দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো dz আর এখানে পাবো হলো dxk। ঠিক আছে, সো এই দুইটাই আসতেছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে। একটু আগে আমরা আরেকটা ইকুয়েশন পেয়েছিলাম, সেটা হলো এটা ডিফারেন্সিয়েট করার পরে। এখন এখানে যদি আমি এই টার্মটা অ্যাড করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে, dz is equal to এই পার্টটা। সো এই পার্টটা কোনটা, এই পার্টটা হলো এইটা, তাই না? এইটা। তো এটা সমান সমান dz হচ্ছে, তার মানে বেসিক্যালি এই টার্মটা 0 হচ্ছে। So at constant temperature pressure, xk multiplied by differential of partial molar property এবং এটা যোগফল ইকুয়াল টু 0। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, যেটাকে বলে গিবস-ডুহেম ইকুয়েশন। ঠিক আছে, তো এর নাম হলো গিবস-ডুহেম ইকুয়েশন, which is ডিফারেনশিয়াল ফর্মের ওয়েটেড সাম, ডিফারেনশিয়াল ফর্ম অফ পার্শিয়াল মোলার প্রপার্টি এবং তার ওয়েটেড সাম would be equal to 0। এবং এটা অবশ্যই জেনারেলাইজ না, এটা এট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসারে, কারণ এই দুইটা টার্মকে আমরা বাদ দিয়ে দিয়েছি। সো দিস ইজ দ্য নাম্বার 4 ক্যারেক্টারিস্টিক্স। ফিফথ ওয়ান সেটা হলো যে আমরা যত ধরনের থার্মোডাইনামিক ইকুয়েশন জানি, যত ভেরিয়েবলই আমি জানি এই পর্যন্ত দেখেছি,
সবগুলোকে ইন টার্মস অফ পার্শিয়াল মোলার প্রপার্টি লিখতে পারি। যেমন আমরা জানি H is equal to U plus PV, এটা আমরা দেখেছি H এর বেসিক ডেফিনেশন, H is equal to U plus PV. So this is the definition of H enthalpy definition ছিল। এটাকে আমরা পার্শিয়াল মোলার প্রপার্টি রেসপেক্টে লিখছি। দেখো H bar K is equal to U bar K plus P V bar K। P bar K হয় না, যা P যেহেতু ইন্টেন্সিভ ভেরিয়েবল, এক্সেসিভ ভেরিয়েবলের বেলায় সাধারণত পার্শিয়াল মোলার প্রপার্টি হয়। ঠিক আছে, সো H is equal to U bar K plus P into V bar K। G এর কথা বলেছিলাম, G আমরা জানি H minus TS, সো এটাকেও লিখতে পারি। DG is equal to minus HDT plus VDP, সেগুলোকে আমরা লিখতে পারি। সো অল এক্সটেন্সিভ ভেরিয়েবল যা আছে সেগুলোকে আমরা পার্শিয়াল মোলার প্রপার্টি রেসপেক্টে লিখতে পারি, এন্ড দেন ইট উইল বি অ্যাপ্লাইড টু এ সলিউশন। ঠিক আছে, আমরা এটা দেখেছি। এটা কোথা থেকে আসলো? জাস্ট এই ইকুয়েশনের থেকে। V সমান সমান কি? এই V মানে হলো DG কে DP রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা, T কনস্ট্যান্ট রাখা। এখানে দেখো T কনস্ট্যান্ট রেখেছি, DG কে DP রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করেছি। যেহেতু কম্পোনেন্ট কে পার্শিয়াল প্রপার্টি যদি কথা বলা হয়েছে, সো পার্শিয়াল, এখানে পার্শিয়াল প্রপার্টি হতে হবে, এবং তাহলে অন্যান্য মোল নাম্বার অফ মোলস যেগুলো আছে সেগুলোকে কনস্ট্যান্ট রাখতে হবে। সেটা করা হয়েছে। n কে না বলে n কে নট ইকুয়াল টু nj, এটা হবে nj নট ইকুয়াল টু nk, সেটা এখানে লিখতে হবে, এটা ভুল হয়েছে। ঠিক আছে, সো তার মানে সোজা ভাষায় হলো আমরা এর আগে যত ইকুয়েশন আমরা লিখেছি আর টোটাল প্রপার্টিকে আমরা এক্সেস করতে পারবো ইন টার্মস অফ পার্শিয়াল মোলার প্রপার্টি। সো these are the 5 characteristics of partial molar property. Okay, then how to evaluate partial molar property? দুইটা ভাবে পার্শিয়াল মোলার কোশ্চেন ছিল। বলো। আমাদের 4 নম্বরে যে ইকুয়েশনটা পেলাম ওটার হচ্ছে ফিজিক্যাল মিনিং আসলে বুঝি নাই। এটার মিনিং? জি স্যার, ইকুয়েশন এটা হলো আমরা ডিজেড কে দুই ভাবে লিখেছিলাম। একটা ডিজেড লিখেছিলাম হলো ওই আমাদের বেসিক অরিজিনাল ডেফিনেশন থেকে, যেখানে আমরা টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট করেছি। সো ডিজেড বার ইজ ইকুয়াল টু আসে হলো কি বলো, কি বল, যদি কিছু নাম বলে থাকো তাহলে সাউন্ডটা মিউট করো। ওকে, সো এখান থেকে আমরা পেলাম একটা ডিজেড, আর আগে একটা ডিজেড করেছিলাম, সেটা হলো ডিজেড 1 নম্বর ক্যারেক্টারিস্টিক যেটা ছিল ডিজেড এর, যে z is equal to weighted sum of partial molar property। সেখান থেকে আমরা ওইটাকে ডিফারেন্সিয়েট করে একটা পেয়েছিলাম। সো এই দুইটা ডিজেড আমরা পেলাম, একটা হলো জেনারেল ডেফিনিশনকে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে করার জন্য, আর একটা অরিজিনাল জেনারেল ডেফিনিশন। সো এই দুইটাই যেহেতু ডিজেড এর আসছে, এটা এবং এটা, সো এখান থেকে দেখা যায় যে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে আরেকটা পার্ট যেটা রয়ে গেল, সেই পার্টটা তাহলে সমান সমান 0 হয়। ঠিক আছে, তো এখানে কি এইটা এবং এইটার মধ্যে তফাৎ কি? এইটা এবং এটার মধ্যে তফাৎ কি? এটা হলো টোটাল প্রপার্টি weighted sum of partial molar property, partial molar property of all component, সেটা যদি যোগ করি তাহলে পরে টোটাল প্রপার্টি হয়। আর এখানে বলতেছি যে weighted sum of differential form of partial molar property, এটা হলো differential of partial molar property, এটা হলো টোটাল জাস্ট partial molar property। সো ডিফারেন্সিয়াল ফর্ম অফ পার্শিয়াল মোলার প্রপার্টি, এটাকে যদি আমি ওয়েটেড সাম করি তাহলে তার যোগফল 0 হবে এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার। সেইটা হলো এই ইকুয়েশনের মিনিং হলো এইটা। এবং এই ইকুয়েশনটার একটা নাম আছে, যে নামটা হলো গিভস ডুয়েম ইকুয়েশন। এটা ইম্পর্টেন্ট ইকুয়েশন বিকজ এটা দিয়ে আমরা অনেক মডিফিকেশন করব, অনেক এই ডিজেড বার ক্যালকুলেট করার জন্য আমরা এই ইকুয়েশনটা সামটাইমস ইউজ করব। অ্যাডভান্স থার্মোডাইনামিক্স যখন পড়ানো হবে, যদি তোমরা মাস্টার্সে করো, তখন এই ইকুয়েশনটা আরো ইম্পর্টেন্সটা দেখা যায়। সো আমরা টোটাল দেখলাম, একটা হলো ওয়েটেড সাম ইকুয়াল টু টোটাল প্রপার্টি, সেটা একটা পেয়েছিলাম। সেখান থেকে ডিফারেনশিয়াল ফর্মের একটা ইকুয়েশন পেয়েছি 2 নম্বর ক্যারেক্টারিস্টিক। 3 নম্বর ক্যারেক্টারিস্টিক আমরা বললাম কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে কি হবে, এবং 4 নম্বরে বললাম ডিফারেনশিয়াল ফর্মের ওয়েটেড সাম কি হবে, এবং 5 নম্বরে আমরা বললাম যে আমরা যে কোনো থার্মোডাইনামিক ভেরিয়েবলকে, এক্সটেন্সিভ ভেরিয়েবলকে পার্শিয়াল মোলার প্রপার্টি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আগে যত ইকুয়েশন আমরা দেখেছি সবগুলো ইকুয়েশন ইন টার্মস অফ পার্শিয়াল মোলার প্রপার্টি আমরা এক্সপ্রেস করতে পারি। সো দিস আর দ্য 5 characteristics of partial molar property. If we want to measure partial molar property,
দুই ভাবে মেজার করতে পারি। একটা হলো টোটাল প্রপার্টি থেকে পার্শিয়াল মোলার প্রপার্টি, আর একটা হলো একটা পার্শিয়াল মোলার প্রপার্টি জানি সেখান থেকে আরেকটা পার্শিয়াল মোলার প্রপার্টি। সো টোটাল প্রপার্টি অফ সলিউশন, এখানে টোটাল প্রপার্টির মধ্যে মোলার প্রপার্টি বলা হচ্ছে। সো মোলার প্রপার্টি অফ সলিউশন, সলিউশনের প্রপার্টি থেকে পার্শিয়াল প্রপার্টি। আরেকটা হলো সাউন্ড অফ করো প্লিজ, সব মিউট করো। স্যার আপনি সবাই মিউট করে দেন। টোটাল পার্শিয়াল প্রপার্টি ওয়ান কম্পোনেন্ট যদি জানি সেখান থেকে আরেকটা কম্পোনেন্টের প্রপার্টি বের করতে পারি। ওকে, তাহলে কিভাবে করি সেটা যদি আমরা দেখি। তো এক নম্বর যেটা আমরা বলি সেটা হলো partial molar property from total molar property. So molar property আমরা জানি weighted sum of partial molar property. তো শুধু বাইনারি কথা এখানে দেওয়া হচ্ছে, কম্পোনেন্ট আছে দুইটা 1 এবং 2। তাহলে আমরা বলবো z/1 x1 প্লাস z/2 x2। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো এই কোশ্চেনটা? Molar property of solution is equal to partial molar property of component 1 multiplied by tar mole fraction plus partial molar property of component 2 multiplied by tar mole fraction. যদি স্যার একাধিক মানে আরো বেশি থাকে তাহলে স্যার জাস্ট অ্যাকর্ডিংলি বাড়তে থাকবে। অ্যাকর্ডিংলি বাড়তে থাকবে z/3 x3 etc etc। আমরা সিম্পলিফাইড এর জন্য দুইটা ধরলাম এখানে। ক্লিয়ার স্যার। ওকে, এখন আমরা যেটা করতে চাই সেটা হলো, সো ডিফারেনশিয়াল ফর্মেরও আমরা জানি dz is equal to z/1 dx1 প্লাস z/2 dx2। একটু আগে আমরা এটা করেছিলাম। সো এখন যতগুলা মোল ফ্র্যাকশন আছে তার সবগুলা যোগফল 1, এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো, তাই না? x1 plus x2 is equal to 1। সো এখন যদি এটাকে ডিফারেনশিয়েট করি তাহলে dx1 plus dx2 is equal to 0। আমি সেখান থেকে আমরা পাচ্ছি dx1 is equal to minus dx2। তো এখানে দুইটা ভেরিয়েবলকে যে কোনো একটা ভেরিয়েবলে নেব, সেটাই হলো আমাদের টার্গেট। ঠিক আছে, তো আইদার সব 1 এর রেসপেক্টে দেব আর সব 2 রেসপেক্টে দেব। তাহলে আমরা যেটা করলাম কি, সব 2 রেসপেক্টে নিয়েছি। dz is equal to z/1, ঠিক আছে, dx1 কে মাইনাস dx2 করলাম, তারপর dx2 কমন নিয়েছি, তাহলে z/2 মাইনাস z/1 হয় dx2। এবং সেখান থেকে z/2 সমান সমান কত হয়? তো এইটা সমান সমান হলো dz/dx2, তারপরে z/2 আগে পাশে নিয়ে নিই। সো z/2 is equal to z/1 plus dz/dx2। ঠিক আছে, কোনো সমস্যা? না স্যার, সমস্যা নেই। ওকে, লাভলি। সো তাইলে এখন এইখানে যে z/2 যেটা আছে সেই z/2 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেব আমরা। ঠিক আছে, সো এখন তাহলে কি দাঁড়ালো, z is equal to, এইটা ঠিক আছে, x2 এখানে আছে, z/2 এর জায়গায় আমরা এটা বসালাম, এটা বসালাম। এখন এটাকে মাল্টিপ্লাই করলাম, এইটা এবং এইটাকে একসাথে ব্র্যাকেটে ফেললাম। এখানেও z/1, এখানে z/1 কমন নিয়েছি, এখানে x1 প্লাস এখানে x2, আর এই পাশে রয়ে গেল x2 মাল্টিপ্লাইড বাই দিস প্যারামিটার। সো এটা রয়ে গেল। এখন x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 1 আমরা জানি, সো এটা 1 হয়ে গেল। তাহলে z ইজ ইকুয়াল টু z/1 প্লাস x2 ইনটু dz/dx2। আমরা বলেছিলাম কি, পার্শিয়াল মোলার প্রপার্টি টোটাল প্রপার্টি থেকে বের করব। সো এটা হলো পার্শিয়াল মোলার প্রপার্টি, এটা হলো টোটাল প্রপার্টি, এটা হলো টোটাল প্রপার্টি। সো এইটা সমান সমান কত দাঁড়ায়? এটা মাইনাস এই টার্মটা। সো এটা হলো আমাদের ইকুয়েশন। সো z/1 is equal to z minus x2 into dz/dx2। একইভাবে যদি z/2 বের করতে চাই তাহলে z, এগুলো সব উল্টে যাবে, x1 dz/dx1। সো তাহলে আমরা যদি পার্শিয়াল প্রপার্টি বের করতে চাই তাহলে আমাকে লাগবে হলো মোলার প্রপার্টির একটা ভ্যালু লাগবে এবং মোলার প্রপার্টির ডিফারেনশিয়াল ফর্মের একটা ভ্যালু লাগবে। সো এই দুইটা জিনিস, তো ডিফারেনশিয়াল ফর্মের একটা ভ্যালু আর মোলার প্রপার্টির একটা ভ্যালু। এটার ফিজিক্যাল মিনিং মানে কি, এটা যে মানে যে কোনো একটা কম্পোনেন্টের যদি আমি মোলার প্রপার্টি বের করতে চাই, মানে যেটাকে আমি বলছি পার্শিয়াল মোলার প্রপার্টি, মানে টোটালটা ঠিক হচ্ছে আরেকটা, তাহলে সব পার্শিয়াল মোলার প্রপার্টি বাদ দিয়ে দিলাম। না না, আরেকটা মোলার, এখানে তো পার্শিয়াল প্রপার্টি নাই, এখানে হলো মোলার প্রপার্টির থেকে ডিফারেনশিয়াল ফর্মের ওয়েটেড মোলার প্রপার্টি বের করতে হবে, বাদ দিতে হবে। অন্য ভ্যারিয়েবলের
অন্য ভেরিয়েবলের রেসপেক্টে মোলার প্রপার্টিকে ডিফারেন্সিয়েট করে তার মোল ফ্র্যাকশন দিয়ে মাইনাস করতে হবে। অথবা নিজেরটা যদি করি, x1 এর বের করতে যাচ্ছি, সবগুলো x1 এর রেসপেক্টে নাও, তাহলে dz বাই dx2 ইকুয়াল টু মাইনাস হবে, যেহেতু একটা মাইনাস আছে, সো এটা মাইনাসটা এখানে চলে গেল, সরি এখানে মাইনাস, আগে ছিল মাইনাস, এখানে প্লাস হয়ে গেল, আর x2 ইকুয়াল টু 1 মাইনাস x2, সো z প্লাস 1 মাইনাস x2 dz বাই dx1। সিমিলারলি এটা করা যায়। সো বেসিক্যালি তোমাকে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো এটা হলো আমরা কি করছি, যে যদি আমি মোলার প্রপার্টি অফ সলিউশন, সলিউশনের প্রপার্টি যদি জানি, সেখান থেকে পার্শিয়াল মোলার প্রপার্টি বের করা। স্যার এখানে আমরা dz বাই dx2 এই কোয়ান্টিটিটা কিভাবে পরিমাপ করব? আমরা dz এর একটা ভ্যালু থাকবে, সেটাকে ডিফারেন্সিয়েট করব, আমরা দেখাচ্ছি এখনই। তো এই ইকুয়েশনটা আমরা, মানে এই ভ্যালুটা আমরা মেজার করতে পারি আইদার অ্যানালাইটিক্যালি অর গ্রাফিক্যালি। গ্রাফিক্যালি যদি বের করতে চাই, তাহলে z এর একটা গ্রাফ থাকবে, সেখান থেকে বের করব। আর অ্যানালাইটিক্যালি যদি বের করতে চাই, z এর একটা ইকুয়েশন থাকবে, z এর একটা ইকুয়েশন থাকবে, সেখান থেকে বের করব। জাস্ট আমরা এখানে দেখাই, মনে হয় শুধু এটি করা যাবে, সময় শেষ হয়ে যাচ্ছে। সো v ইজ ইকুয়াল টু 2.7 x1 x2 স্কয়ার সিসি পার মোল, এটা হলো ইকুয়েশনটা দেওয়া আছে। সো v এর একটা ইকুয়েশন দেওয়া আছে, x1 x2 রেসপেক্টে একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশন থেকে v বার 1 বের করতে হবে, v বার 2 বের করতে হবে, ঠিক আছে? তো তাইলে পরে মোলার প্রপার্টি অফ সলিউশন থেকে পার্শিয়াল মোলার প্রপার্টি অফ কম্পোনেন্ট বের করতে হবে। Derive expression for partial molar volumes of each component as a function of composition, is a composition function of composition if the volume change in binary solution obeys the relation. So solution এর প্রপার্টি ভলিউম কত সেটা দেওয়া আছে। সো এখন তাহলে আমাদের এটা বের করার নিয়ম কি, আমরা একটু আগে যে ইকুয়েশনটা দিয়েছিলাম সেটা ছিল কি, ভলিউম রেসপেক্টে বলি, v বার 1 ইকুয়াল টু ছিল ভলিউম, তারপর মোলার ভলিউম মাইনাস এর 1 যেহেতু আছে, তার মানে এটা নিতে হবে x2, আর এই ভলিউমকে dv বাই dx2, এইটা হলো আমাদের ইকুয়েশন। পার্শিয়াল মোলার ভলিউম অফ কম্পোনেন্ট 1 যদি বের করতে চাই, তাহলে মোলার ভলিউম মাইনাস x2 মাল্টিপ্লাইড বাই dv বাই dx2, সেটা বের করতে হবে। সো এটা তো অলরেডি গিভেন, এটা দেওয়া আছে। এখন আমাকে শুধু এই টার্মটা বের করতে হবে, dv কে dx2 রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটা এই dv কে dx2 রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পারবা নাকি এটা ডিফারেন্সিয়েট করা? ট্রাই করে দেখো তো, যেহেতু আমি আর কোনো বাকিটুকু পড়াচ্ছি না, এটা একটু ট্রাই করে দেখো। এখানে x1 কি কনস্ট্যান্ট নাকি x1 x2 রেসপেক্টে ভ্যারি করবে? এখন তুমি আমাকে বলো এখানে ভেরিয়েবল কয়টা? দুইটা। তো দুইটা ভেরিয়েবল রেসপেক্টে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, একটা ডিফারেন্সিয়েট করবা, আরেকটা কনস্ট্যান্ট রাখবা। জি স্যার, বুঝছি। এখানে dx2 রেসপেক্টে করতে হবে, ঠিক আছে? পেরেছ? 5.4 x1 x2। দেখো এটা হয় কিনা। সো dv বাই dx1 করেছি, তুমি কত পেয়েছো সেটা বলো দেখি। 5.4 কত হলো? স্যার ভুল হয়েছে অনেক। ওকে, তাহলে ওকে আমি এখানে x1 দিয়ে আগে করেছি, আমি জাস্ট একই জিনিস আমি বলি। তাহলে আমরা যেটা করলাম 2.7 কে কনস্ট্যান্ট রাখলাম, এখানে দুইটা যেহেতু আছে, আগে x1 এর রেসপেক্টে যদি করি তাহলে প্রথমে আসবে x2 স্কয়ার, ঠিক আছে গেল। এখন বাকিটা যদি করি তাহলে x1 এখানে থাকলো, x2 স্কয়ার কে যদি ডিফারেন্স করি প্রথমে আসবে হলো 2x2, কিন্তু x2 হলো ভেরিয়েবল, সুতরাং dx2 বাই dx1 এটা আনতে হবে সাথে, ঠিক আছে? এটা যদি ভেরিয়েবল সুতরাং এটাকে ডিফারেন্স করতে। সো আমাকে আলটিমেটলি দুইটা টার্ম হচ্ছে, একটা টার্ম হলো সিম্পলি x2 স্কয়ার, x1 এর কোএফিশিয়েন্ট, আরেকটা হলো এই কোএফিশিয়েন্টকে যখন করব তখন এখানে dx2 বাই dx1 সেই টার্মটা ওখানে চলে আসবে।
তো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি 2.7 ব্র্যাকেটের ভিতরে x2 স্কয়ার, এখানে dx2 বাই dx1 ইজ ইকুয়াল টু -1 অলওয়েজ, কারণ একটু আগে আমরা দেখেছি। সো এটা হলো মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস হয়ে গেল 2x1 x2, 2x1 x2। সো তাহলে dv বাই dx1 ইজ ইকুয়াল টু 2.7 x2 স্কয়ার মাইনাস 2x1 x2। আর dv বাই dx2 কত, এটা আলাদা ডিফারেন্সিয়েশনের দরকার নেই, কারণ আমরা জানি এটা সমান সমান মাইনাস dv বাই dx1, dx2 is equal to minus dx1, so dv by dx2 is equal to minus dv by dx2। এখানে যা পেয়েছি তার আগে একটা মাইনাস বসালেই এটা পেয়ে গেলাম। সো তাহলে এখন আমাদের যে ইকুয়েশন যেটা ছিল সেটা বসাই, আমাদের v bar 1 is equal to v minus x2 dv by dx2, v সমান সমান অরিজিনালি যা আছে সেটা বসালাম, আর এখানে মাইনাস x2, আর এটা একটু আগে বের করেছি এটা, সো এটা এখানে বসালাম। এখানে নেসেসারি ম্যানিপুলেশন যদি করি ফাইনালি আমরা পাবো v bar 1 is equal to 2.7, এখানে x2 এখানে x কিউব আসবে, এখানে x1 x2 স্কয়ার আসে, এখানে x1 এখানে x2 স্কয়ার আসে। সো এটার সাথে এটার নেসেসারি চেঞ্জ যেটা হবে সেটা করার পরে বাকি এটা পাওয়া যায়। সো 2.7 একটা, এখানে 2.7 দুইটা, সো এটা হয় হলো মাইনাস এখানে মাইনাস প্লাস, এখানে আবার মাইনাস, সো আলটিমেটলি এখানে মাইনাস হবে 2.7 x2। সো এটা হলো v bar 1। সিমিলারলি v bar 2 বের করা যায়, v bar 2 is equal to v minus x1 dv by dx1। সো এটা আমরা বের করেছি, সেটা বসিয়ে দিলাম এখানে, x1 আগে আছে, এখানে 2.7 অলরেডি আছে। সো এটাকে কেন চেঞ্জ করলে এটা হবে, তো বোঝা গেছে। সো দিস ইজ দা অ্যানালাইটিক্যাল মেথড, তার মানে মোলার ভলিউম, মোলার প্রপার্টির একটা ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশনটাকে আমরা বসিয়ে নিয়ে অরিজিনাল যে ইকুয়েশন, অরিজিনাল যে ডেফিনেশন অফ পার্শিয়াল মোলার প্রপার্টি আমরা পেলাম, সো এইটা, সো এখানে মধ্যে আমাদের ওই ভ্যালুটা বসাই। সো ডিফারেনশিয়াল ফর্মের একটা এক্সপ্রেশন আমাকে আগে বের করে নিতে হবে, তারপরে জাস্ট এখানে দুটো বসিয়ে নিয়ে বাকি কাজটা করব। তো আজকে এই পর্যন্তই করি, রয়ে গেল অনেক। আমরা এরপরে দেখবো গ্রাফিক্যাল মেথডে কিভাবে করে, এন্ড সেকেন্ড যে মেথড যেটা আছে সেটা হলো একটা মোলার প্রপার্টি থেকে আরেকটা মোলার প্রপার্টি কি করে ক্যালকুলেট করে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, তো আমরা যদি একটু সামারি করি আজকে আমরা কি করলাম। আজকে আমরা আমাদের থার্মোডাইনামিক যে প্রিন্সিপাল যেগুলো আছে সেগুলোর অ্যাপ্লিকেশন শুরু করেছি, এবং প্রথম যে স্যাম্পল আমরা নিলাম, যে সিস্টেমটা নিয়ে ডিল করছি সেটা হলো মাল্টি কম্পোনেন্ট হোমোজিনিয়াস সিস্টেম, যেটা আরেক নাম হলো সলিউশন। সো সলিউশন হলো যেখানে অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, কিন্তু কম্পোনেন্ট গুলো একটা আরেকটার সাথে ইন্ডিপেন্ডেন্টলি মিক্সড হয়ে যাবে, একটা আরেকটাকে দেখার কোনো চেনার কোনো উপায় নাই, এবং এখানে একটা ওয়ান সিঙ্গেল হোমোজিনিয়াস স্পেস থাকবে, এখানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হবে। কিন্তু সলিউশন ফর্ম করার সময় থার্মোডাইনামিক প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, নোটেবলি ফ্রি এনার্জি, এনট্রপি এন্ড হিট বা এনথালপি। কম্পোজিশন মেজার করার জন্য অনেকগুলো ওয়ে আছে, এবং তার মধ্যে আমরা বলেছি যে মোল ফ্র্যাকশন এবং ওয়েট পার্সেন্টেজ, এই দুটো আমরা প্রিফার করি। মোলারিটি, মোলারিটি যেগুলো আছে সেগুলো সাধারণত কেমিস্ট্রা ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ার সময় সেটা পার্টিকুলারলি ইউজ করে। এখন টোটাল প্রপার্টি বা অফ সলিউশন যদি মেজার করি, একটা কি বলে, যখন ওয়ান কম্পোনেন্ট সিস্টেমের বেলায় আমরা প্রপার্টি মেজার করি, তখন আমরা দেখেছি যে টোটাল প্রপার্টি ইজ এ ভেরিয়েবল অফ ইজ মাল্টিপল অফ মোলার প্রপার্টি। এক মোলের যা প্রপার্টি, টোটাল প্রপার্টি বের করার সময় নাম্বার অফ মোল দিয়ে গুণ করলেই টোটাল। সো এক মোলের যে ভলিউম, 2 মোলের ভলিউমটা ডাবল। কিন্তু সলিউশনে যখন একটা কম্পোনেন্টকে আমরা চেঞ্জ করি, ডাবল করি, ট্রিপল করি, যা করি না কেন, ভলিউম ডাবল হয় না, এখানে ভলিউমটা চেঞ্জ হয়ে যায় অন্যভাবে। সো সলিউশনের মধ্যে একটা কম্পোনেন্টের প্রপার্টি যখন আমরা মেজার করব, তখন আমরা মেজার করব ইন টার্মস অফ পার্শিয়াল প্রপার্টি, পার্শিয়াল মোলার প্রপার্টি। এবং পার্শিয়াল মোলার প্রপার্টিকে আমরা ফিজিক্যালি ডিফাইন করেছি এবং ম্যাথমেটিক্যালি ডিফাইন করেছি, এবং তারপরে এটা কি করে বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম, এবং এটা কি করে মেজার করে তার দুইটা ওয়ের একটা ওয়ে আমরা একটু আলাপ করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকিটা দেখব। Okay, any question? Okay, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে শেষ করি। খোদা হাফেজ।